মাইনাস সংখ্যা। হ্যাঁ, তো তোমরা কি করবা? এখানে ক্যালকুলেটরে তুমি প্রথমে কি -8 যোগ 0 যোগ 12 যোগ 5 বিয়োগ 3 এভাবে দিলে, এরপর সমানে দিলে কি আসবে? যোগফল কত আসবে? 12। মানে আগে অঙ্কটা করাইছে ওরা প্লাস দেয়া, এখন এটা অনেক সময় কি মাইনাস দিয়েও থাকে। এই যে এরকম, এটা এটা কোন সিরিজের অঙ্ক? এটা কোন সিরিজের অঙ্ক? সাধারণ সিরিজ। সাধারণ সিরিজ। তাহলে আমরা ওই সংখ্যাগুলোর নিচের দিকে লিখবো, লেখার পরে আমরা কি করবো? ওইগুলোর যোগফল বের করবো, অর্থাৎ যেগুলো প্লাস, প্লাস গুলো এখানে প্লাস বের দরকার কি? তোমরা ক্যালকুলেটরে -8 যোগ 0 যোগ 12 এইভাবে দিলেই, পরে সমানে চাপ দিলেই অটোমেটিক কি ওই 12 হয়ে যাবে। তাহলে এখানে সামেশন এক্স কত? সামেশন এক্স কত? স্যার 12। 12। আর এন আছে কত? এন হচ্ছে হলো 12। 12। এন 12 মানে কি? অর্থাৎ 12টা 12টা সংখ্যা সংখ্যা আছে আছে। এখানে। ওই শূন্য যে দুইটা আছে ওটাও দুইটা এন। ঠিক আছে, মানে এদের মধ্যে জি পড়ে স্যার। মোট জি স্যার। 12টা তথ্য আছে। তাহলে এখন আমরা গড় লিখবো কি? এক্স বার সমান কি? সামেশন এক্স বাই হলো কি? এন। সামেশন এক্স বাই এন। সামেশন এক্স কত? 12। 12। সামেশন এক্স 12। আর এন কত? 10 ও 12 স্যার। এন ও 12 স্যার। একটা হয়ে এক। প্রতীক বর্ণনা এক্স বার সমান গড়, সামেশন সমষ্টি প্রতীক, এক্স কি উপাত্ত, এন হলো মোট উপাত্ত। ক্লিয়ার? তাহলে গড় পারা যাবে প্লাস মাইনাস দিয়ে আসলে? জি স্যার। জি স্যার, পারা যাবে, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা যাবো মধ্যমায়। মধ্যমা কি করে? মধ্যমা তথ্য সমূহকে সমান দুইটি ভাগে ভাগ করে। একদিকে থাকে মধ্যমা থেকে ছোট সংখ্যাগুলো, আর আরেক দিকে থাকে মধ্যমা থেকে বড় সংখ্যা। বড় বড় সংখ্যাগুলো। সংখ্যাগুলো। তাহলে আমাদের কি করতে হবে? মধ্যমা করতে হলে কি করতে হবে? সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে নিতে হবে। হ্যাঁ, তাহলে আমরা কি করলাম? মধ্যমা করার সময় উপাত্ত সমূহকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, মানে ছোট থেকে বড় ক্রমে সাজাইতে হবে। মধ্যমা করতে হলে কি করতে হবে? ছোট থেকে বড় ক্রমে সাজাতে হবে, সাজাতে হবে। তাই না? আচ্ছা, এখানে এন সমান কত? 9। 9। 9 কি জোড় না বিজোড়? বিজোড়। 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 সংখ্যা স্যার। বিজোড়। তাহলে আমাদের হাতে, একটা হাতে 5টা আঙুল, তাই মাঝে কয়টা আঙুল থাকে? মাঝে একটা। 4টা। একটা। যদি 3 জন লোক দাঁড়িয়ে থাকে তাহলে মাঝে কয়জন থাকে? একজন। একজন। 5 জন থাকলে কয়জন? কয়জন বলছেন স্যার? 5 জন। 5 জন থাকলে মাঝে কয়জন? একজন 7 থাকে। জনে 7 জন। 7 জন থাকলে একজন থাকবে মাঝে। তাহলে বিজোড় থাকলে কি মাঝে থাকে একটা? আর যদি 6 জন থাকে? তাহলে মাঝে 2 জন থাকবে। 2 জন। ওই মাঝের দুটি সংখ্যাকে 2 দিয়ে ভাগ করতে হবে, যোগ করে। আচ্ছা, এরপরে যদি অর্থাৎ জোড় থাকলে মাঝে থাকে 2টা, মাঝে যে 2টা থাকবে সেই 2টা যোগ করব, তাহলে 2 দিয়ে ভাগ করব। আর বিজোড় থাকলে থাকে একজন, তাহলে মাঝে যে থাকবে সেই মধ্যমা। তাহলে জি কি? স্যার। এন সমান 9। এন সমান 9 যা একটি কি সংখ্যা? যা একটি বিজোড় সংখ্যা। হ্যাঁ, এন সমান
9 যা একটি বিজোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যক রাশির ক্ষেত্রে মধ্যমা হবে কি? মধ্যমার সূত্র কি লিখছি আমি? কি লিখলাম এখানে? n+1/2 n যোগ 1 ভাগ 2 তম পদ। একবার যেভাবে লেখা ওইভাবে লিখতে হবে। দাগের উপরে n যোগ 1 ভাগ 2 তম পদ। এখানে n যোগ 1 ভাগ 2 সমান n এর মান 9, 9 যোগ 1 ভাগ 2 সমান 10 ভাগ 2 সমান কি 5 তম পদ। 5 তম পদ আমরা গণনা করবো। অনেকে খাতায়, পরীক্ষার খাতায় এই 5 তম পদ দিই, মনে করে 5ই মধ্যমা। না, 5 তম পদ। তাহলে 5 তম মানে পঞ্চম পদটা কত? পঞ্চম পদ কত আছে? প্রথম পদ হলো 35, দ্বিতীয় পদ 40, তৃতীয় পদ 45, চতুর্থ পদ 50, এরপরে পঞ্চম পদও 50 আছে। 50। পঞ্চম পদ কত আছে এখানে? 50 50 আছে। 50 50। মধ্যমা কত হবে? 50 50 50। ক্লিয়ার? জি স্যার মধ্যমা পাওয়া গেল? জি স্যার। বিজোড় সংখ্যক হলে এইটা আমি জোরেরটা দেখাবো, যে তোমাদের প্রশ্ন দেখতে পারে জোর হইলে কি হবে। আগে বিজোড় যেটুকু বুঝাইছি, এখানে সমস্যা আছে নাকি? না স্যার কারো প্রশ্ন যে এখানে কিভাবে মধ্যমা বের করা হবে? তার মধ্যমা বের করতে হলে কি করতে হবে? ছোট থেকে বড় ক্রমে সাজাবো। সাজানোর পর আমরা গণনা করবো কয়টা সংখ্যা আছে। এখানে দেখলাম 9টা আছে, n সমান 9। এটা কি 9? এটা কি বিজোড় সংখ্যক? হ্যাঁ, তো বিজোড় সংখ্যক রাশির ক্ষেত্রে মধ্যমা হবে কি n যোগ 1 ভাগ 2 তম পদ। এটা লিখবো। লেখার পর আমরা লিখবো এখানে n যোগ 1 ভাগ 2 সমান 9 যোগ 1 ভাগ 2 সমান 10 ভাগ 2 সমান 5 তম পদ কত? 50। অতএব মধ্যমা 50। 50 আচ্ছা, এখন যদি এটা পূর্ণসংখ্যক আসে, তাহলে কোন সংখ্যাটা বেশি বার আছে? চোখের মাধ্যমে দেখো। 50 50 পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে যে উপত্য সময়ের মধ্যে 50 সংখ্যাটি সর্বাধিক 2 বার আছে। অর্থাৎ পূর্ণসংখ্যক কত? 50 50। মানে যা বেশি বার থাকবে, 50 যা বেশি বার থাকবে সেটাই কি পূর্ণসংখ্যক। এখন নিচে আমি কি লিখছি? কোন সংখ্যা বেশি বার না থাকলে পূর্ণসংখ্যক নির্ণয়ের সূত্র হবে কি? 3 গুণ মধ্যমা বিয়োগ 2 গুণ গড়। 3 গুণ মধ্যমা বিয়োগ 2 গুণ গড়। অর্থাৎ মধ্যমা বের করতে হবে এবং গড় বের কইরা যদি আমরা এই সূত্র লিখি যে 3 গুণ মধ্যমা বিয়োগ 2 গুণ গড়, তাহলে পূর্ণসংখ্যক পাওয়া যাবে। তাহলে এটুক গেল। এটুকে কি কারো কোনো প্রশ্ন? না স্যার। আর আমি যা পড়াবো ওটুক কিন্তু মনে রাখতে হবে, আবার দেখতে হবে। নাহলে আবার 2 দিন এখন এইখানে হ্যাঁ যে একদম ইজি মনে হবে, কিন্তু 2 দিন না দেখলে আবার মনে হবে যে কি করাইছে। ঠিক আছে? সুতরাং খাতায় তুলতে হবে আর একটু দেখতে হবে যে এটা কিভাবে হইলো। হ্যাঁ, আমি যখন বুঝাবো না তখন কিন্তু একেবারে ইজি মনে হবে, কিন্তু 5 দিন না দেখলে আবার মনে হবে যে কি করাইছে। কথা বুঝতে ভুলে যাবা কিন্তু। ঠিক আছে? আচ্ছা, এখন জি আমরা স্যার। আসবো। এই দেখো এইখানে একটা মধ্যমা করাইছি, এখানে একটা মধ্যমা করানো হয়েছে। এই যে, জি হ্যাঁ, এখানে কি দিয়ে? এটা প্লাস দিয়ে না মাইনাস দিয়া? মাইনাস দাও। -1 মাইনাস দেওয়া। মাইনাস দিলে কি করতে হবে? এটা কি করতে হবে? সাজাইতে হবে। সাজাইছি ছোট থেকে বড় ক্রমে। এখন তুমি যদি মনে করো মাইনাস বাড়বো, এটা দিয়ে বড় সংখ্যা, এটা আগে আছে। জি কিন্তু মাইনাস সংখ্যা যেটা যত বড় সেটা তত ছোট। দেখি, মাইনাস সংখ্যা যেটা যত বড় জি সেটা স্যার। কত? যেমন একজনের কি, একজনের ধরো 1000 টাকা আছে, আর একজনের কোনো টাকাই নাই। তো যার টাকা নাই তার থেকে 1000 টাকা আলা কি ভালো আছে। আবার একজনের আছে কি টাকা নাই, কিন্তু কেউ কেউ তার কাছে টাকা পাবে না, দেনা নাই। হ্যাঁ, তাহলে সমান একজন সমান জি একজন 1000 টাকা দেনা, আর একজন 5000 টাকা দেনা। তাহলে কার সমস্যা, কার বেশি, 1000 না 5000 হলো? আছে আছে। হ্যাঁ, তার মানে মাইনাস সংখ্যা যেটা যত বড় হবে সেটা কি তত ছোট। তাহলে আমরা সাজাবো কিভাবে? -12 সাজাইছি, -12 থেকে -9,
একটু বড়, -9 থেকে -8 আর একটু বড়। এইভাবে আমরা সাজাবো। যে কটা সংখ্যা থাকুক সাজাইলাম ওইভাবে, -12, -9, -8, -3, -2, -1, 0, 0, 5, 10, 12, 20 আমরা সাজাইতে পারবো? জি স্যার। সাজানো নিয়ে কি কারো কোনো প্রশ্ন? না স্যার। না স্যার। প্রশ্ন নেই। আচ্ছা, তো রেশমা কি লেখছে? রেশমা কি জয়েন করছো? রেশমা শরীফ, রেশমা ও এসে লেখছে গ্রুপে, জয়েন করতে পারে নাই। না স্যার, রেশমা তো নেই। নেটওয়ার্কের সমস্যার কারণে এরকম হইতে পারে। আমি তো এখানে দেখি না কেউ রে। হুম, রেশমা আপু নেই। ও গ্রুপে লেখছে, স্যার কি লেখছে তা আর কিছুই করে না। আচ্ছা যাই হোক, তো আমরা কি সাজাইতে পারবো তো? জি স্যার। জি জি স্যার। স্যার। জি স্যার। সাজানোর পরে এখানে এর কি জোর না বিজোর? স্যার এন এর জোর। হলো 12। জোর। তাহলে মাঝে কি একজন থাকবে না দুইজন থাকবে? স্যার মাঝে দুইজন। দুইজন থাকবে। দুইজন থাকবে। তাহলে আমি এখানে দুইটা নিয়ম দেখাইছি, দেখো। একটা হলো এই একটা নিয়ম, এই যে এটুক, অথবা তুমি এইভাবে লিখতে পারো, মধ্যমা সমান দিয়া এইভাবে সোজা দাগ দিবা, মধ্যে সমান সোজা এইভাবে দাগ দিয়া এরপরে লিখবা n/2তম পদ। n বাই আগেরটা লিখছিলাম কি, n যোগ 1/2, আগে যেটা করেছি। আর এটা হলো কি হবে, n/2তম পদ যোগ n/2 যোগ যোগ 1, n যোগ 1/2 না, n/2 যোগ 1তম পদ ভাগ হলো 2। মানে এখানে দুইটা পদ আসবে, n/2তম পদ একটা আসবে, আর ওর সাথে আর এক যোগ করলে আর একটা আসবে। এই যে n/2, যেমন তোমার 12, n সমান 12, তাই 12 কি 2 দিয়ে ভাগ দিলে কি হবে? 6। 12 2 দিয়ে ভাগ দিলে কত হবে? 6তম পদ। আর 6 এর সাথে আর এক যোগ করলে কি হবে? 6 এর সাথে আর একতম পদ যোগ করলে কি হবে? 7তম পদ। তাহলে এই 6তম পদ আর 7তম পদ এই যোগ করবো, তারে কি করব? 2 দিয়া ভাগ করবো, মাঝের যে দুইটা পদ পাবো এখানে 6 আর 7, ওই দুইটা যোগ করবো, তাহলে দুই কি করবো? কত দিয়ে ভাগ দেবো? 2 দিয়া। এখন দেখো n/2 কত আছে? n/2 কত? মানে n এর মান 12, 12/2তম পদ। 12/2। আর এটা 12/2 যোগ 1তম পদ ভাগ হলো এই 2। এখন 12, এই যে 6তম পদ যোগ এই 12 রে 2 দিয়ে ভাগ করলে 6 যোগ 1 কত মানে 7তম পদ। এখন সমান এইখান থেকে গণনা করো, 6তম পদ কত? 1, 2, 3, 4, 5, 6। 6তম পদ কত? -1 আছে, লেখছি -1। স্যার, জি। আর 7তম পদ কত? +0। শূন্য। 0 ভাগ হলো 2 সমান কি -1 ভাগ 2 সমান -50। এটা মধ্যমা। হ্যাঁ, অথবা তুমি যদি এইভাবে লেখো, জোড় সংখ্যক রাশির ক্ষেত্রে মধ্যমা হবে n/2তম পদ এবং n/2 যোগ 1তম পদের গাণিতিক গড়। অর্থাৎ মাঝে যে দুইটা পদ থাকবে ওই দুইটা যোগ করবো, তাহলে 2 দিয়ে ভাগ করবো, মানে ওই দুইটা পদ যোগ করে 2 দিয়ে ভাগ করবো, মানে কি ওই দুইটা পদের গড়। কিন্তু মধ্যমা হবে কি, এই 12টা পদের মধ্যমা হবে। মাঝের যে দুইটা পদ ওই দুইটা যোগ করবো, তাহলে 2 দিয়ে ভাগ, তাহলে মানে কি মাঝের দুইটা পদের কি হবে? গাণিতিক গড়। এখানে n/2 সমান 12/2 সমান 6তম পদ কত? 6তম পদ কত আছে এখানে? -1। এবং n/2 যোগ 1 সমান 12/2 যোগ 1 সমান 6 যোগ 1 সমান 7তম পদ কত? 7তম পদ 0। 7তম পদ কত? 0। অতএব মধ্যমা সমান -1 যোগ 0 ভাগ 2 সমান -1। এটা এখন তুমি এইভাবে লিখাও করতে পারো, ডাইরেক্ট এইভাবে করতে পারো, যার যেভাবে সুবিধা হয়। প্রশ্ন এখানে কারো কোনো? কি কঠিন মনে আছে নাকি? না না স্যার, কঠিন মনে হচ্ছে না। কারো প্রশ্ন?
তাহলে কি সাধারণ সিরিজে গড় মধ্যমা পূরক হয়ে গেল। এর একটা অঙ্ক আসবে, এই মধ্যমা আসবে সাধারণত ক বিভাগের একটা, আর গড় অথবা মধ্যমা আসবে তোমার খ বিভাগে একটা, 4 নম্বরের। ঠিক আছে, হয় গড় আসবে না হলে মধ্যমা আসবে। এইটা সবিরাম সিরিজ, আমরা সবিরাম সিরিজ, হ্যাঁ দেখাই যে একটা, দেখো এটা কোন সিরিজের অঙ্ক, সবিরাম কম আসবে তারপরে দেখাই যায় এটা কোন সিরিজের অঙ্ক। সবিরাম সিরিজের। মনে আছে সবিরাম, মনে আছে উপাত্তর গণসংখ্যা থাকে, উপাত্তর গণসংখ্যা আমি লিখলাম উপাত্ত এক্স, এটা লিখলাম গণসংখ্যা। গণসংখ্যা, যেখানে উপাত্ত থাকবে এক্স লিখবো, যেখানে গণসংখ্যা থাকবে ব্র্যাকেট লিখবো, প্রশ্নে থাকুক আর না থাকুক গণসংখ্যা এফ। তাহলে গণসংখ্যা কত, 5 10 এগুলো লিখছি, এগুলো লিখতে পারবা, উপাত্তর গণসংখ্যা লিখতে পারবো তো সব থেকে, এই সব থেকে লেখা জি পড়ে। স্যার। মানে এখানে দেখো এই 40 এর গণসংখ্যা কত, 5, 40 এর গণসংখ্যা কত, 5। এই প্রশ্নে এই অঙ্ক ওদের এইভাবে সবাই রাখে, বুঝছো, তুমি যখন করবা ওদের জাগ্রত করবা। হ্যাঁ, এই এর মানে কি, আবার অনেক সময় প্রশ্ন এইভাবে দেয়া থাকে, এইভাবে দেয়, কিন্তু প্রশ্ন যদি এইভাবে দেয় তাহলে প্রশ্নে অনেক জায়গা লাগে, যে কারণে প্রশ্ন করার সময় এইভাবেও রাখে। হ্যাঁ, এইভাবে রাখে, তোমার এইভাবে সাজাইতে হবে, সাজাইলাম। এখন এই 40 পেরে কয়জন আছে, 40 পেরে আছে কয়জন, 5 জন। 5 জন। তাহলে একজনের যদি 40 হয়, 5 জনের কত হবে, 5 জনের মোট নাম্বার কত হবে, 200 হবে। 200 স্যার। 200। এখন তুমি একজনের কাছে শুনলা যে 40 5 দিয়ে গুণ করবো, তাহলে পরের কোনটা কি হবে, সব গুণ হয়ে যাবে। জি স্যার। হুম। আচ্ছা ওইটা একটু দেখো, আমার একটা কল আসছে আর কি। হ্যাঁ হ্যাঁ। হ্যালো। আচ্ছা, তাহলে এখন এই জায়গাটা কি, এই গুণে কি সমস্যা, এফএক্স এর কারো সমস্যা, এফএক্স এ। না স্যার। না স্যার, সমস্যা নেই। জি না স্যার। আচ্ছা তাহলে কি 40 পেরে 5 জন, এদের মোট হবে তো 45 পেরে 8 জন, তাদের তো, তার মানে আমরা এফএক্স টা বের করলাম। হ্যাঁ, তাহলে Yes, sir. গড় করার জন্য আমাদের এফএক্স যথেষ্ট, গড় করার জন্য এফএক্স যথেষ্ট। তাহলে আমাদের ছক হবে কি, ছক হবে এক্স আর এফ। হ্যাঁ, এরপরে কি করব, এফএক্স, এফএক্স। এফএক্স। এই গড় যদি শুধু গড় আসে এখানেই শেষ, যদি গড় আসে এখানেই শেষ। আর মধ্যমা যদি আসে, মধ্যমা আসলে আমাদের কি বের করতে হবে, ক্রমযোজিত গণসংখ্যা। মধ্যমা আসলে কি করতে হবে, ক্রমযোজিত ক্রমযোজিত গণসংখ্যা। গণসংখ্যা। ক্রমযোজিত মানে কি, ক্রমান্বয়ে, যোজিত মানে কি, যোগ করো, কি যোগ করবা, গণসংখ্যা। তাহলে প্রথম আছে কত, 5, এই যে গণসংখ্যা 5, 5 এর সাথে 8 যোগ করলে কত হয়, 13, 13, 13 এর সাথে 10 যোগ করলে কত হয়, 23, সাথে 7 যোগ করলে কত, 30, 30 এর সাথে 6 যোগ করলে 36, 36 এর সাথে 4 যোগ করলে 40। ঠিক আছে, জি স্যার। আমি কি লিখছি ব্যাখ্যা তোমার দরকার নেই, কিন্তু বুঝো কি বলছে, গণসংখ্যা গুলো ক্রমান্বয়ে যোগ করলে ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হয় আর কি, যোগ করে, ব্র্যাকেটের মধ্যে যোগ না দেখালেও হবে। এই জন্য আমি দেখাইতেছি, এইটা হলো তোমাদের বোঝানোর জন্য, এইটা জি, তোমাদের বোঝানোর জন্য। হ্যাঁ, কিন্তু তোমাদের এই যোগ দেখানোর দরকার না, আমি বোঝানোর জন্য কিভাবে হইলো। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা বের করতে পারবো সবাই, জি স্যার। কারণ সমস্যা এই ক্রমযোজিত গণসংখ্যা
কারো না, সমস্যা আছে কোন সংখ্যা? না স্যার না না কোনো সমস্যা নেই। কারো প্রশ্ন থাকলে বলতে হবে, চুপচাপ বসে থাকলে কাজ হবে না। কথা বুঝছো? বলতে হবে যে এখানে আমি বুঝি নাই। তোমরা বুঝবা না, এটাই স্বাভাবিক। ঠিক আছে, এটা লজ্জার কোনো ব্যাপার না। কিভাবে প্রশ্ন করি, হ্যাঁ চুপচাপ থাকি, কে কি ভাববে, এটা কোনো বিষয় না। তোমার প্রশ্ন করতে হবে। তাহলে কি এই প্রবলতে পারো সংখ্যা বোঝা গেছে? জি স্যার আচ্ছা, যেখানে এফ আছে এই এফ গুলো যোগ করলে কি হবে? এন হবে। এই যে কটা এফ আছে, হ্যাঁ এগুলো যোগ করলে কি হবে? মোট গণসংখ্যা হবে। মোট গণসংখ্যা। আর এখানে আমার এফ এক্স বের করতে হবে, এখানে এক্স না। আমি যদি এটা যোগ বের করি তাহলে এই 6টা সংখ্যা যোগ হবে, কিন্তু আমার মোট আছে কয়জন? মোট কয়জন আছে? 40 জন 40 জন। 40 জনের মোট নাম্বার হবে কত? এই সামেশন এফ এক্স। আর আমি যেই করে যোগ করি তাহলে তো আমার হবে এই 6 জনের যোগ ফল বের হবে 6টা, কিন্তু আমার আছে কয়জন? 40 জন। তো 40 জনের মোট নাম্বার কত? এফ এক্স। হ্যাঁ এই যে, 50 জি স্যার তাহলে তোমার হবে কি, আগে আমরা সূত্র করছিলাম কি সামেশন এক্স বাই এন, তখন এক্স মনে করো আনম্যারিড, তার ফ্যামিলি ছিল না, কিন্তু এখন সে ম্যারিড, তার ফ্যামিলি আছে। তাহলে এই যে সে সূত্রেও কি ফ্যামিলি নিয়ে আছে। আগে ছিল সামেশন এক্স বাই এন, এখন এই গেছে কি সামেশন এফ এক্স বাই এন। হ্যাঁ, এফ এক্স সমান 2250, এন সমান 40, ভাগ করে এটা আসলো। ক্লিয়ার? জি স্যার কারো প্রশ্ন এখানে সবিরাম সিরিজে? না না স্যার স্যার। হ্যাঁ, তাহলে কারো কোনো প্রশ্ন নেই? না স্যার কোনো প্রশ্ন নেই। আচ্ছা, তো এরপরে ক্রমযোজিত গণসংখ্যা কি কারো কোনো প্রশ্ন আছে? ক্রমযোজিত গণসংখ্যা নেই। না না স্যার স্যার তাহলে আমরা গড় পাইলাম, সবিরাম সিরিজের গড়। এখন আমি দেখবো কি মধ্যমা বের করব কিভাবে। এইখানে কি এন জোড় না বিজোড়? এন এন জোড়। জোড়। এন হলো জোড়। আমরা সবিরাম অবিরামের সময় জোড় থাকলে, সবিরাম আর অবিরামের সময় সাধারণ সূত্র দেখাইলাম, জোড় থাকলে কি হবে, বিজোড় থাকলে কি হবে। সবিরাম অবিরামের সময় আমরা জোড় থাকলে লাগবো এন বাই 2। এন বাই 2 2 কত? 40 বাই 2। এই দেখো এন বাই 2 সমান কি 40 বাই 2 সমান কি 20তম পদই মধ্যমা। 20তম পদই মধ্যমা, যা ক্রমযোজিত গণসংখ্যা কার মাঝে আছে? এই 20তম পদ কার মধ্যে আছে? ক্রমযোজিত গণসংখ্যা কার মধ্যে আছে? 20তম পদ 5 এর মধ্যে, না 13 এর মধ্যে, না 23 এর মধ্যে? এইটা বোঝো না, 23 না এর মধ্যে স্যার 13 বা 23 এটা আবার কি? যেমন আমরা যদি এই যে সাধারণ সিরিজে লিখতাম, এই সাধারণ সিরিজে যদি 40 এর গণসংখ্যা 5 আছে, তো 40 5বার লিখলে কি লিখতাম? 40,40,40,40 লিখতাম, 5বার লিখতাম। লিখতাম কিনা যদি সাধারণ স্যার। সিরিজে লিখতাম, তাহলে প্রথম পদ কত হইতো? 40, দ্বিতীয় পদ কত? 40, তৃতীয় পদ কত? 40, চতুর্থ পদ 40, পঞ্চম পদ 40। এরপরে 45 লিখতাম 8 বার। হ্যাঁ, 45 45 45 45। তার মানে কি 1 থেকে 5তম পদ হলো কি 1 থেকে 5তম পদ 40। এরপরে আছে কি 5 এর পরে কি 6 থেকে 13তম পদ কত? 45। হ্যাঁ, এরপরে 13 পরে কত? 14 থেকে 23। 23 14 থেকে 23, 14 থেকে 23 কত? 50। 14 থেকে 23তম পদ কত? 50। এরপরে কত? 24 থেকে 30 পদ। হ্যাঁ, 24 থেকে 30তম পদ কত? 60। তাহলে আমার লাগবে কততম পদ? 20তম পদ। 20তম পদ আমি লিখছি কি এন বাই 2 সমান 40 বাই 2 সমান 20তম পদই মধ্যমা, যা ক্রমযোজিত গণসংখ্যা কার মাঝে আছে? 23 এর মাঝে 14 আছে। থেকে 23। 14 থেকে 14 23 জি দরকার স্যার। নাই, 23 এর মাঝে আছে। কারণ এই 23 এর ভিতরে কি 14 থেকে 23। হ্যাঁ, তার মানে 23 এর মাঝে আছে। 23 এর উপাত্ত কত? 23 এর উপর তো 50 50। তার মধ্যমা কত? 25। 50 50।
হয়ে গেল। আর প্রচুরক কি, কোনটার গণসংখ্যা বেশি? কোনটার গণসংখ্যা 80 বেশি? 80 গণসংখ্যা বেশি। 80 কোথায়? এখানে তো কোনো 80 নাই। 50 গণসংখ্যা বেশি। 80 আছে হলো 4টা, আর 50 আছে 10টা। জি স্যার। কোনটা বেশি বার আছে? বুঝতে পারলাম। 50 50 স্যার, বেশি 50। হবে। তাহলে পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে যে নিবেশনটিতে 50 সংখ্যাটি সর্বাধিক কয়বার আছে? 10 বার। 10 বছর। 10 অতএব কি প্রচুরক সমান কত? 50। 50 দেখো এখানে লিখছি কি, পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে যে নিবেশনটিতে সর্বোচ্চ গণসংখ্যা 10, যার উপর তো কত 50, অর্থাৎ প্রচুরক 50। 50। আর মধ্যমা কত কি n/2 সমান 40/2 সমান 20তম পদে মধ্যমা, যা পূর্ববর্তী গণসংখ্যা 23 এর মাঝে আছে। পূর্ববর্তী গণসংখ্যা 23 এর উপর তো 50, তো মধ্যমা 50। আমি কি লিখছি এখানে? বিশেষ দ্রষ্টব্য, মোট গণসংখ্যার জোড় হলে n/2 এবং বিজোড় হলে n যোগ 1/2 নিয়ে করলে ভালো হয়। মানে বিজোড় থাকলে কি করবা? n যোগ 1/2, এক যোগ আর করতে। জোড় থাকলে n/2। তবে জোড় বিজোড় নির্বিশেষে যে কোনোটি দিয়ে করলেই হবে। তুমি যদি মনে করো আমি সব সময় n+1/2 দিয়ে করব, তাও সঠিক। তুমি যদি মনে করো আমি সব সময় n/2 দিয়ে করব, তাও সঠিক। বাড়ির কাজ কিন্তু রেডি, দেখছো? হ্যাঁ, এই যেটা বাড়ির কাজ থাকলো, স্যার। স্যার ঠিক আছে। আর ওই যে আগের দিন যে গড় মধ্যমা প্রচুরক করছো না, আমি তো তোমাদের অঙ্ক লিখছি না যে কি করতেছে না করতেছে। তাহলে এটার গড় মধ্যমা প্রচুরক, এই যে এইটার গড় মধ্যমা প্রচুরক করবা। আর ওইটার কি, এই সবিরাম সিরিজের এইটার গড় মধ্যমা প্রচুরক। কারো প্রশ্ন? হ্যাঁ, কারো কোনো প্রশ্ন আছে? মধ্যমাটা আর একটু স্যার বুঝাই দেন একটু। স্যার এই ক্রমযোজিত গণসংখ্যার ভিতরে যে 23 পদটা যে আছে, এটা আরেকবার একটু বুঝাই দিন স্যার, যে 23 কিসের ভিতরে আছে। হ্যাঁ, এটা এইভাবে যোগ আচ্ছা, করলেন, এটা আবার একটু বুঝাই দিন। ক্রমযোজিত গণসংখ্যা বুঝছো? জি ক্রমযোজিত স্যার। গণসংখ্যা এটা কি বোঝা গেছে? স্যার এই যে এটা জি স্যার, এটা বুঝতে 5, পারছি। এইটা বুঝছো? জি স্যার। এই ক্রমযোজিত গণসংখ্যা বোঝার সমস্যা আছে নাকি? না স্যার। না স্যার। স্যার, আচ্ছা, এখন এই প্রথম কত আছে? 5। তার মানে 1 থেকে 5, 1 থেকে 5 আছে কত? 1 থেকে 5তম পদ কত? 40 40। এই 40, 40, হ্যাঁ, এইভাবে যদি লেখি 5 বার, তা প্রথম পদ কত? 40। দ্বিতীয় পদ কত? 40। তৃতীয় পদ কত? 40। 40। হ্যাঁ, চতুর্থ পদ কত? 40। 40। পঞ্চম পদ 40। 40। 40। গেল এটা। এরপরে যদি, হ্যাঁ 40 5 বার লিখলাম, 40-এর পরে আমরা কি লিখবো? 45 কয়বার লিখবো? 45 8 বার। একবার লিখবো 8 বার। স্যার। তাহলে কি ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, 11, 12, 13তম পদ কত হবে না? 45। এরপরে 50 যদি লিখি 10 বার, তার মানে কি 14তম পদ 50, 15তম পদ হবে না 50, 16তম পদ 50। বুঝতেছো এটা? তাহলে আমার জি স্যার। লাগবে জি স্যার। কততম পদ? হ্যাঁ, n/2, তার 10 মানে 40/2। আমার লাগবে কততম পদ? 20তম পদ। 20তম 20তম পদ। পদ তার লাগবে। মধ্যে আছে 20তম পদ কি 5-এর মধ্যে আছে, না 13, না 23, না 30? 23-এর মধ্যে। 23 এর মধ্যে স্যার। 23-এর 23-এর মধ্যে মধ্যে আছে। আছে। কারণ 5-এর মধ্যে আছে 1 থেকে 5তম পদ। 13-এর মধ্যে আছে কত? 6 থেকে 13। 13তম পদ। আর 23-এর মধ্যে কত থেকে কত আছে? 13 থেকে 14 23। থেকে 23। না না, 23। 13 তো উপরে রয়েছে, 13 বলে না, 14 থেকে 14 23। থেকে 23। থেকে 14 23। থেকে 23 শুনতে। হ্যাঁ, তারপরে কত 30-এর মধ্যে কত আছে?
24 থেকে 24 থেকে 30 24 থেকে 30তম পদ। হ্যাঁ 36-এর মধ্যে কত আছে? 31 থেকে 31 থেকে 36 36তম পদ। 40-এর মধ্যে 37 থেকে 37 থেকে 40 40তম পদ। হ্যাঁ, আমার লাগবে কততম পদ? 20তম মধ্যমা পদ। কত? 23তম 20তম পদ 23তম পদ না 20তম? 20টা 23 20তম স্যার হ্যাঁ 20তম 20তম 20তম। এই 20 কার মধ্যে আছে? 20 আছে স্যার পূর্ণবর্তী সংখ্যা 50 কার ভিতরে মধ্যে? হ্যাঁ 50-এর ভিতরে আছে 23। আর না 50-এর ভিতর নাই তো, কি বলো? কর্মযোজিত কত গণসংখ্যা কত? 20 আছে 23-এর 23তম ভিতরে পদে। স্যার কর্মযোজিত গণসংখ্যা 23-এর মধ্যে আছে। 23-এর দরকার মধ্যে হলো 20তম পদ কোথায় আছে? 20তম পদ হ্যাঁ 50-এর ভিতর নাই তো, 50টা তো উপাত্ত, কিন্তু কর্মযোজিত গণসংখ্যা কার মধ্যে আছে? 23-এর মধ্যে 23-এর মধ্যে কর্মযোজিত গণসংখ্যা এই যে একটু আগে বুঝাইছিলাম যে 1 থেকে 5 আছে 5-এর মধ্যে, হ্যাঁ 6 থেকে 13 আছে 13-এর মধ্যে, 7 থেকে 23 আছে 23-এর মধ্যে, হ্যাঁ 7 না সরি 14 থেকে 23 আছে 23-এর মধ্যে। এরপরে কত আছে? এরপরে 14 থেকে 23 আছে 23-এর মধ্যে। এর মধ্যে পরে কত? 24 থেকে 30 আছে 30-এর মধ্যে। আমার আরো পরের কাজ, আগে আমি এইখানে দেখবো যে আমার 20তম পদ কার মধ্যে আছে, কর্মযোজিত গণসংখ্যা কার মধ্যে আছে? 23-এর মধ্যে আছে স্যার 23-এর মধ্যে হ্যাঁ আছে। 23-এর মধ্যে আছে। 23 এখন আমি বলবো 23-এর উপাত্ত কত? 50 50 50, অর্থাৎ মধ্যমা 50। ঠিক আছে? জি স্যার। এখন প্রশ্ন এখানে এই মধ্যমায়। না স্যার না ঠিক স্যার। আছে আচ্ছা তাহলে ঠিক আছে, এই যে সবিরাম হয়ে গেল। হ্যাঁ কালকে আমরা অবিরাম করবো, সবিরাম খুব বেশি আসে না, তবু দেখাই গেলাম যে সবিরাম কিভাবে করতে হয়। তাইলে সাধারণ আর সবিরামের গড় মধ্যমা প্রচুর হয়ে গেল। কালকে আমরা অবিরাম যদি দেখাই, কালকে বা পরশু আমি আগে বলে দেবো কালকে ক্লাস নিব কি নিব না ওই সময়, ঠিক আছে? এই তো জি স্যার এরপরে এই যে অবিরাম করাইলেই মূল, এই যে কিন্তু অঙ্কের মূল জায়গা এইটা বোঝা মানে পরে গুলো আমরা এই যে 3টা অধ্যায় করতেছি, আর একটা অধ্যায় বাকি আছে এই অবিরাম, হ্যাঁ গড় মধ্যমা প্রচুর করানোর পরে আর একটা অধ্যায় বাকি থাকবে, তাইলে সব অঙ্ক পারা যাবে। ঠিক আছে? ঠিক আছে স্যার তাহলে আজ এই পর্যন্ত থাক। জি স্যার জি স্যার আচ্ছা।